দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দেব আজকের শিরোনামগুলো। দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মঞ্জুর আলমুদ্দিন। বেশ কিছু বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই। সেখানে সংস্কারের ব্যাপারে মতৈক্য না হলে আসলে কি অবস্থা দাঁড়াবে এবং সেক্ষেত্রে নির্বাচন এবং সংস্কার নিয়ে যে প্রত্যাশা বিভিন্ন রাজনৈতিক দলের রয়েছে সেগুলোর সমন্বয় কিভাবে হতে পারে সে নিয়ে কথা বলতে চাই। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন জনাব শাহাদাত হোসেন সেলিম, তিনি চেয়ারম্যান বাংলাদেশ এলডিপি। আছেন ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত, সাধারণ সম্পাদক জি9, এবং আছেন সরওয়ার তুষার, তিনি যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি। আপনাদের তিনজনকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। দর্শক, আলোচনায় যাবার আগে আজকে তারেক রহমান কিছু কথা বলেছেন, সে নিয়ে একটা প্রতিবেদন দেখে নেব। ক্ষমতায় গেলে কি করবে বিএনপি? রাষ্ট্র সংস্কারের ৩১ দফা নিয়ে দলটির এবারের কর্মশালা উত্তরাঞ্চলের রংপুর বিভাগে। ৩ দিনব্যাপী এই কর্মসূচির দ্বিতীয় দিনে অংশ নেন রংপুর, নীলফামারী ও সৈয়দপুর সাংগঠনিক ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। কর্মশালার দ্বিতীয় পর্বে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় ৩ জেলার নেতাকর্মীদের স্থানীয় সমস্যা নিয়ে নানা প্রশ্নের উত্তর দেন তিনি। খুব সংক্ষেপে যদি বলতে হয়, এ সময় তারেক রহমান বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতার সুযোগ পেলে যে কোনো মূল্যে বাস্তবায়ন করবে তিস্তা মহাপরিকল্পনা। তিস্তাটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু। যেভাবেই হোক আমাদেরকে তিস্তার সমস্যার সমাধানে একটা জায়গায় এসে পৌঁছতে হবে। আমরা দেখেছি বিগত 10 বছর 15 বছর ধরে বিভিন্নভাবে তিস্তাটা নিয়ে রাজনীতি হয়েছে, কিন্তু এই রাজনীতি মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন করেনি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা সেই রাজনীতিটাই করতে চাই, যেই রাজনীতিটা মানুষের ভাগ্যের পরিবর্তন করবে। বিএনপির অদৃশ্য প্রতিপক্ষ দৃশ্যমান হচ্ছে মন্তব্য করে তারেক রহমান বলেন, জুলুম নয়, দেশের স্বার্থে কাজ করতে হবে। আমরা জুলুম করে প্রতিশোধ নিতে চাই না। তারা যা করেছে আমরা তা করতে চাই না। ৩১ দফা দেশ এবং জনগণের পক্ষে ৩১ দফা বাস্তবায়ন করার মাধ্যমে আমার উপরে যে অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, যে জেল জুলুম খেটেছি, আমার মায়ের উপরে যে জেল জুলুম হয়েছে, আমার ভাইকে যেভাবে হত্যা করা হয়েছে, তার প্রতিশোধ আমি নিতে চাই ৩১ দফা বাস্তবায়নের সাথে। দেশ গঠন ও ৩১ দফার পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানান তারেক রহমান। জনগণের এই আস্থা ধরে রাখার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। শুরুতেই জনাব সরওয়ার তুষার, আপনার কাছে আসতে চাই। বেশ কিছু মৌলিক প্রসঙ্গে বিএনপির সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের মতো পার্থক্য রয়েছে। সেখানে ক্ষমতার ভারসাম্য আসতে পারে এমন কিছু বিষয় রয়েছে। বিশেষত সংবিধান সংস্কারের বা সংবিধানের পরিবর্তনের জন্য গণভোটের প্রয়োজন হবে কিনা সে নিয়েও এখানে কিছু মত পার্থক্য রয়েছে। আসলে এই যে মৌলিক প্রসঙ্গগুলোর কথা আপনারা বলছেন, যেগুলো না করে আসলে নির্বাচনে গেলে ফ্যাসিজমে ফিরে আসার একটা সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে এই যে মতৈক্য হচ্ছে না এখন পর্যন্ত, তাহলে আসলে সামনে এগোবার রাস্তাটা কি দাঁড়াবে? আমরা কি একটা রোড ব্লকের সামনে এসে দাঁড়ালাম? আপনাকে ধন্যবাদ এবং আমার দুই সহ-আলোচককে শুভেচ্ছা জানাই। আলোচনা চলছে, বিএনপির সাথে জাতীয় ঐক্যমত্য কমিশন আলোচনা করছে, আমাদের সাথেও করেছে এবং আরও করবে। সামনে আমাদের আগামী 6 মে আমরা আবার বসবো কমিশনের সাথে। কি কি বিষয়ে ঐক্যমত্য আছে এবং কী কী বিষয়ে দ্বিমত আছে, এইটা এখন চিহ্নিত হচ্ছে। ফলে সেটা নিয়ে কিভাবে ঐক্যমত্যগুলো তৈরি করা যায় এবং কীভাবে দ্বিমতগুলো কমানো যায় সেটাও কমিশন ভাববে। আমরা আমাদের দিক থেকে প্রস্তাব করেছি। আমি মনে করি আলোচনার কোনো বিকল্প নেই। আজকে কিন্তু বিএনপি যে প্রতিনিধি দল, তারা শেষ পর্যন্ত বলেছে যে মোটামুটি তাদের দিক থেকে আলোচনা শেষ, কিন্তু আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক পর্যায়ে আরও আলোচনা হতে পারে, যে সমস্ত বিষয় নিয়ে তাদের এখনও রিজার্ভেশন আছে। তো আমি মনে করি যে এটা আলোচনা হবে এবং রাজনৈতিক দলগুলোরও পরস্পরের সাথে বসতে হবে, পরস্পর জায়গাটা বলতে হবে যে কেন তারা কোন সংস্কারটাকে যৌক্তিক মনে করে। এইটার মধ্য দিয়ে আসলে সামনে আগাতে হবে, কারণ জুলাই সনদ তো আসলে হবে হচ্ছে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে, এবং ততটুকুই জুলাই সনদে আসবে যতটুকুর ব্যাপারে আমরা ঐক্যমত্য হব। তো আপনি দেখবেন যে 6টা কমিশন, আমি 11টার মধ্যে বাকি 5টা বাদও যদি দেই, 6টা কমিশনের 6টা সংস্কার ওইটা থেকে ছোট করে এনে স্প্রেডশিট হয়েছে। স্প্রেডশিটেরও সব বিষয়ে সবাই একমত হবে না। তার জুলাই চার্টারটা হচ্ছে খুবই ছোট একটা পুস্তিকার মতো হবে আর কি। এই কারণে আমাদের উচিত হবে, প্রত্যেকেরই দলীয় প্রত্যেকটা একটা অবস্থান আছে, কিন্তু জাতির স্বার্থে যেটা সবচেয়ে ভালো সেই ব্যাপারে অন্তত নিজের পজিশনগুলো কিছু ছাড় দিয়ে হলেও একটু এগিয়ে আসা। প্রত্যেকটা দলেরই, আমাদের এনসিপি বলেন, বিএনপি বলেন, জামায়াত ইসলামী বলেন, যে কোনো দলেরই এটা উচিত হবে। তাহলে আসলে আমাদের সংস্কারের পরিধিটা বাড়বে। সংস্কার পরিধিটা জুলাই সনদে আমরা বেশি বেশি কথা বা বেশি বেশি অঙ্গীকার রাখতে পারবো, এবং সেটা করতে গেলে কী সংস্কার এই সরকার করবে এবং কী সংস্কার পরের সরকার কিংবা সংবিধানের সংস্কারের ব্যাপারে, এগুলোর ব্যাপারে তখন সিদ্ধান্তে আসবে। ঐক্যমত্যটা খুবই জরুরি। ঐক্যমত্যটা আমি এখনও বিশ্বাস করতে চাই যে ঐক্যমত্য হবে।
কারণ না হলে এটা আমরা এত রক্তদানের পরে কোথাও গিয়ে আসলে দাঁড়ালাম না। ঐক্যমতের পরে দ্বিতীয় আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, আমি বিশ্বাস করি যে ঐক্যমত হবে, কিন্তু এরপর দ্বিতীয় একটা প্রশ্ন আছে যে 3 জোটের রূপরেখাও তো ঐক্যমতের ভিত্তিতেই হয়েছিল, কিন্তু এরপরে তো 3 জোটের রূপরেখার বাস্তবায়ন হয় নাই, কিংবা হলেও যেগুলো বাস্তবায়ন হয়েছে সেগুলোকে ভায়োলেট করা হয়েছে। যেমন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল, সেটা পরবর্তীতে বাদ দিয়ে দেওয়া হলো ইত্যাদি। মৌলিক অধিকার বিরোধী আইন করা যাবে না বলা হলো, কিন্তু মানে প্রত্যেকটা সরকারই কোনো না কোনোভাবে মৌলিক অধিকার বিরোধী আইন করেছে। এখনও আপনি ঐক্যমত্য করলেন, ঐক্যমত্য পর্যন্তও পৌঁছানো গেল, জুলাই সনদে সবাই অঙ্গীকার করলো, কিন্তু তারপরের নির্বাচিত সরকার যে এটা বাস্তবায়ন করবে, এটা কিভাবে আমরা নিশ্চিত করবো, এইটার একটা প্রশ্ন থেকে যায়, খুব বড় আকারের প্রশ্ন থেকে যায়। তো এই জিনিসগুলো নিয়ে আসলে আমি মনে করি আরও ইন্টেন্স আলোচনা হওয়া উচিত, এবং রাজনৈতিক দলগুলোর এই প্রাতিষ্ঠানিক এবং আইনি সংস্কারের বাইরেও আরও কতগুলো জিনিসে নিজেদের উদ্যোগেই আলোচনা ইনিশিয়েট করা উচিত। এর মধ্যে প্রধান ব্যাপারটা হচ্ছে যে যে সরকারে যাবে সে বিরোধী দলকে দাঁড়াতে দেবে রাস্তায়, পার্লামেন্টে বিরোধী দলকে জায়গা দেবে, রাস্তায় দাঁড়াতে দেবে, দলীয় বাহিনী কিংবা পুলিশ ব্যবহার করে তাদেরকে ক্র্যাকডাউন করবে না, বিরোধী দলকে সমালোচনা করতে দেবে, এবং প্রত্যেকটা যেই সরকার হবে তার মাথায় রাখতে হবে যে তাকে আসলে বিরোধী দলে যেতে হবে। এই অ্যারেঞ্জমেন্টটা যদি আপনি করতে পারেন বাংলাদেশে, এটা অনেকটা মেজর একটা সংস্কার এখানেই হয়ে যাবে। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্ষমতায় যায়, নির্বাচনের মধ্যে দিয়েই যায়, সে আর ক্ষমতা থেকে তাকে জোর করে নামানো ছাড়া, তাকে পজিটিভ দিক থেকে গণঅভ্যুত্থান অথবা নেগেটিভভাবে সামরিক কূ যেটাই হোক, তাকে জোর করে ক্ষমতা থেকে নামাতে হয়। এবং পরবর্তীতে যেমন এই যে আওয়ামী লীগ যেটা একেবারে সর্বশেষ যেটা দেখালো, যে তাকে এমনভাবে নামাতে হলো যে তার এখন রাজনৈতিক ভবিষ্যতে মানে বিরাট একটা প্রশ্নবোধক চিহ্ন তৈরি হয়েছে। এই কারণে আমি মনে করি যে আমরা এমন একটা অ্যারেঞ্জমেন্টে যেতে হবে যার মধ্যে দিয়ে বিরোধী দলে থাকলেও যেন আমি রাজনীতিতে থাকতে পারি, প্রত্যেকটা দলের জন্য। এটা খুব ইম্পর্টেন্ট। বিএনপি যে বিষয়গুলোতে এখন পর্যন্ত দ্বিমতের কথা বলছে তার সাথে ক্ষমতার ভারসাম্য জড়িত, রাইট। সেই ক্ষেত্রে এই পরিবর্তনগুলো না আনলে আসলে কতটুকু এই যে একটা পরিসর তৈরি করার কথা বলছেন বিরোধী শক্তিগুলোর জন্য, সেটা তৈরি করা সম্ভব হবে না, এবং এটাই মেজর কনসার্ন বিএনপি। আমি একটু বিনয়ের সাথে বলতে চাই যে অনেকগুলো জিনিসে তারা বলছে তারা একমত, তো মেজর যে জিনিসটা সেটাতেই তারা দ্বিমত, সেটা হচ্ছে যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো নিয়োগ কারা দেবে, নিয়োগ কে দেবে, এবং প্রধানমন্ত্রীর হাতে কি একচেটিয়া ক্ষমতা থাকবে। এবং দেখুন কমিশনের দিক থেকে বলা হয়েছে যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নির্বাহী কর্তৃত্বটা আসলে মন্ত্রিপরিষদ প্রয়োগ করবে। বিএনপি সেখানে বলছে যে না, প্রধানমন্ত্রী আসলে নির্বাহী কর্তৃত্ব প্রয়োগ করবে। তার মানে আমরা আমাদের দিক থেকে বলেছি যে মন্ত্রিপরিষদ শাসিত সরকার হোক, প্রধানমন্ত্রী শাসিত না। এখন যেভাবে 55 অনুচ্ছেদ আছে, আপনি আজকে রেলমন্ত্রী প্রধানমন্ত্রী চাইলে কালকে আপনি দপ্তরবিহীন, পরশুদিন মন্ত্রণালয়ের বাইরে, এইটা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট। তো এইটা থেকে বের হতে গেলে কাউকে যদি মন্ত্রণালয় থেকে বের করে দিতে হয় মন্ত্রিপরিষদ থেকে, তাহলে এটা মন্ত্রিপরিষদ মিলে সিদ্ধান্ত নেবে, প্রধানমন্ত্রী একা না। এই অ্যারেঞ্জমেন্টের কথা আমরা বলেছি, এবং তিনি হবেন ফার্স্ট অ্যামাং দ্য ইকুয়াল। এটা গেল একটা দিক। দ্বিতীয় দিক আছে যে সাংবিধানিক এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো নিয়োগের প্রশ্ন, এটা সবচেয়ে বড় প্রশ্ন। এমনকি এটা থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটাকে আমরা আপাত অর্থে একটা নিরপেক্ষ ব্যবস্থা হিসেবে ধরে নিয়েছি, এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি আপনি দেখেন, এখানে যে যারা এখানে আসবেন বলে এলিজিবল, যারা যোগ্য প্রধান উপদেষ্টা হিসেবে, প্রত্যেকটা স্বয়ংক্রিয় পদ, এবং সেগুলো আসলে বিচার বিভাগ সংশ্লিষ্ট পদ, অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি, সাবেক বিচারপতি অথবা সাবেক প্রধান বিচারপতি ইত্যাদি। তাহলে স্বয়ংক্রিয় পদ। তখনই কি হয়, রাজনৈতিক দলগুলো একটা টার্গেট থাকে যে আমি ওখানে আমার লোক বসাবো। এবং এই সংকটটাই কিন্তু চতুর্দশ সংশোধনীতে হলো, যেটা 2005-এর সময়ে, এবং এটাই লগি বৈঠার দিকে নিয়ে গেল, এটাই 111 ডেকে আনলো, এটাই আওয়ামী লীগের 15 বছর, এভাবেই ঘটলো জিনিসটা। তাহলে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও এমনকি মানে নিরঙ্কুশ না। আর অন্যান্য প্রতিষ্ঠানের ব্যাপারে তো আছেই, সেটা যদি প্রধানমন্ত্রীর কাছে নিয়োগ থাকে, আপনি সকল সংস্কারে একমত হলেও যদি প্রধানমন্ত্রীর হাতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগের কর্তৃত্ব থাকে, তাহলে কিন্তু আসলে রাষ্ট্র কাঠামোর যে মৌলিক সংস্কারের কথা আমরা বলছি সেটা হবে। জি, ধন্যবাদ। ডক্টর শান্ত, আপনার কাছে এ পর্যায়ে আসতে চাই। জাতীয় সাংবিধানিক কাউন্সিলের একটা ধারণা দেওয়া হয়েছে এবং সেটার ব্যাপারে বিএনপির দ্বিমত, এবং সেই কাউন্সিলের মাধ্যমে আসলে এই যে নিয়োগগুলোর কথা বলা হচ্ছিল, সেখানে আসলে অন্যান্য বিভিন্ন রাজনৈতিক শক্তিগুলোর অংশগ্রহণের একটা সুযোগ তৈরি করা হচ্ছিল। এখানে আসলে করলে সমস্যাটা কি হতে পারে বলে আপনার মনে হয়, বা সমস্যা হবে কিনা? আপনাকে ধন্যবাদ। বিএনপি এখনো পর্যন্ত তাদের অনেক দ্বিমতের বিষয়ে কংক্রিট সিদ্ধান্ত জানায়নি। তারা আলোচনায় কিছু কিছু বিষয়ে দ্বিমত করেছে, কিছু কিছু বিষয়ে একমত হয়েছে, বেশিরভাগই একমত হয়েছে। এ পর্যন্ত 5টা সংস্কার কমিশনের মোট 694টি প্রস্তাবের বেশিরভাগের সঙ্গেই বিএনপি একমত হয়েছে, এরকম সংবাদ মাধ্যম এসছে এবং বলেছেন। এবং কিছু কিছু সুনির্দিষ্ট বেসিক কিছু জায়গায় বিএনপি দ্বিমত করেছে, তার মধ্যে কোনোটায় বিএনপি তার ব্যাখ্যা দিয়েছে, কোনোটায় আবার তার কাউন্টার ব্যাখ্যা ঐকমত্য কমিশনের পক্ষ থেকে যখন দেয়া হয়েছে, বিএনপি তখন সেটাই বলেছে যে আমরা আমাদের স্ট্যান্ডিং কমিটিতে বা দলীয় ফোরামে আলোচনা করে বিষয়ে আপনাদের জানাবো। সেই ক্ষেত্রে ধরেন বেসিক
যেই জায়গাগুলোতে মূলত বিএনপির সঙ্গে এই দ্বিমতটা হচ্ছে, একটা হচ্ছে সংবিধানের মতো একটা মৌলিক সংস্কার, সেটা নিয়ে বিএনপির সঙ্গে দ্বিমতটা বেশি জায়গায় হচ্ছে, যেটা আমি দেখেছি। আর একটা হচ্ছে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য নিয়ে বিএনপির সঙ্গে দ্বিমত হচ্ছে। ৭০ অনুচ্ছেদ নিয়ে বিএনপির সঙ্গে দ্বিমত হচ্ছে। নারী আসন নিয়ে বিএনপির সঙ্গে দ্বিমত হচ্ছে, এবং নারী আসন নিয়ে দ্বিমতটাও কি এই বিষয়ে বিএনপি নাকচ করে দেয় নাই, বলছে তাদের এতে দ্বিমত আছে, এটা নিয়ে আরো আলোচনা করতে হবে। এখন এই দ্বিমতগুলোর পেছনে প্রায় হচ্ছে গিয়ে আপনার একই ব্যক্তি প্রধানমন্ত্রী, দলীয় প্রধান, সংসদ নেতা এটা থাকতে পারবেন কিনা, এইখানেও বিএনপির দ্বিমত আছে। একই ব্যক্তি পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, সেইখানেও বিএনপির দ্বিমত আছে, এবং প্রত্যেকটা দ্বিমতের ব্যাখ্যা বিএনপি দিয়েছে। এমনকি যে সংস্কার প্রস্তাব এসছে কমিশনের পক্ষ থেকে, সেইখানে বিএনপি কোনটা পরপর দুবার নিয়ে বোধহয় দ্বিমত নেই, এরপরে তৃতীয়বার হতে পারবেন কিনা একবার বিরতি দিয়ে। না, এটা বিষয়টা এরকম যে বিএনপির যে ৩১ দফা, সেখানে পরপর দুইবার, ওইখানে বিএনপি ছিল পরপর দুইবারের বেশি হতে পারবে না। সংস্কার কমিশনের পক্ষ থেকে বা অন্যদের দাবি হচ্ছে দুইবারের বেশি হতে পারবেন না। পরে আমরা সংবাদ মাধ্যমে দেখলাম এইরকম একটা আলোচনা আসছে যে পরপর দুবার এবং এর পরেও সর্বমোট ৩বারের বেশি, এক পজ দিলেও ৩বারের বেশি হতে পারবেন, এবং প্রত্যেকটার বিষয়ে বিএনপি তাদের লিখিত ব্যাখ্যা দিয়েছে। যদি আপনি বলেন যে এই যে পরপর দুইবার বা ৩বার, বিএনপি বলছে যে এই ক্লোজটা সংযুক্ত করার পেছনে কারণটাকে, উদ্দেশ্য হচ্ছে কোনো ব্যক্তি কেন্দ্রিক একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা যাতে কায়েম হয়ে না পড়ে, যেটা বাংলাদেশে ইতিপূর্বে হওয়ার লক্ষণ আমরা দেখেছি। সেই ক্ষেত্রে বলছে যে পরপর দুইবারের বেশি হতে তো বিএনপি একমত, এবং একমত মানে কি, এই প্রস্তাবটা কিন্তু প্রথম বিএনপি করেছে। বিএনপি ৩১ দফায় লিখিতভাবে এই অঙ্গীকার বা প্রস্তাব করবার আগে পর্যন্ত কোনো গ্রুপ থেকে এই কথা এভাবে লিখিতভাবে বলা হয়নি। আজকে যারা জোরে সোরে দাবি আনছে, এই দাবির পায়োনিয়ার তো বিএনপি। এখন ওই শব্দ পরপর কেন তারা বলছে যে পরপর দুইবারের বেশি হতে পারবে না, মানে পরপর দুইবার হলো, তারপর তো তাকে পজ দিতেই হচ্ছে। পজ দেওয়া মানে আরো ৫ বছর, ৫ বছর পর্যন্ত ক্ষমতার বাইরে থেকেও যদি সে তার জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা এবং জনগণের কাছে আবেদন ধরে রাখতে পারে যে এই দেশের জন্য, জাতির জন্য সে যা করেছে তার মতনে তার দরকার, তাহলে জনগণ তাকে আবার কেন আনতে পারবে না। এতে তো আর একনায়কতান্ত্রিক স্বৈরতান্ত্রিক যেই ব্যবস্থা রোধ করতে আমরা চাই, সেটার সঙ্গে এটা তো বিরোধ তৈরি করছে না। সাংবিধানিক কাউন্সিলের ব্যাপারে বিরোধটা কিসের জন্য হচ্ছে? সাংবিধানিক কাউন্সিলে এটা বিএনপি বিরোধ বলতে বিএনপি এখানে নাকচ করে দেয় নাই, তারা সময় নিয়েছে যে তাদের দলীয় ফোরামে স্ট্যান্ডিং কমিটিতে আলোচনা করবে, আলোচনা করে বিষয়ে তাদের বিস্তারিত ব্যাখ্যা তারা জানাবে। আর এর বাইরে উচ্চকক্ষের ব্যাপারে যেহেতু তারা বিএনপির তরফ থেকে বলছেন যে নিম্নকক্ষের অনুপাতেই উচ্চকক্ষ হতে হবে, সেই ক্ষেত্রে নিম্নকক্ষের আসন আর উচ্চকক্ষের আসনের অনুপাত যদি একই হয়, তাহলে সেটা কি আর আলাদা কোনো ভূমিকা রাখার সুযোগ থাকবে? সেখানে তো একই দলীয় কর্তৃত্ব থেকে যাচ্ছে না। উচ্চ কক্ষ করার পেছনে তো কোনো কর্তৃত্ব কমানো বাড়ানোর বিষয় না, বিষয়টা হচ্ছে যারা রাজনীতি, এটা সারা পৃথিবীতেই আছে বা বাংলাদেশে এই কনসেপ্ট নিয়ে চিন্তা কেন হচ্ছে, যে দেশের সমাজের কিছু ব্যক্তি আছেন যারা প্রচলিত নির্বাচন কেন্দ্রিক রাজনীতির মাধ্যমে জাতির জন্য জাতীয় সংসদে গিয়ে ভূমিকা রাখার সুযোগ হয় না। সেই ক্ষেত্রে এমন সব সমাজের বিভিন্ন শ্রেণী, বিভিন্ন বুদ্ধিজীবী, ইন্টেলেকচুয়াল, এমনকি বিভিন্ন যে কোটা বা গোষ্ঠীর তরফ থেকে যদি দলের অনুপাত ওই ব্যক্তিরা সংসদে যেতে পারেন, তাহলে আইন প্রণয়নে তারাও একটা গুরুত্বপূর্ণ পার্ট হতে পারেন। এখানে সংস্কার কমিশনের তরফ থেকে বলা হচ্ছিল যে সেখানে যদি মোট ভোটের অনুপাতে হয়, সেক্ষেত্রে সেখানে বিরোধী দলের একটা আরো বেশি শক্তিশালী উপস্থিতি থাকবে, যেটা একটা চেক এন্ড ব্যালেন্স হিসেবে কাজ করবে নিম্নকক্ষে, মানে রেশিও অনুসারে ভোটের পার্সেন্টেজের রেশিও। তাহলে আপনাকে এটা নিয়েও তো ডিবেট আছে, আপনি মূল সরকার ব্যবস্থায় বা নির্বাচনের রেজাল্ট আপনি কোন ফর্মুলায় নেবেন,
সেটা যদি আপনার আনুপাতিক হারে না হয়, আগে এখন যে প্রচলিত ব্যবস্থা আছে সেই ব্যবস্থা হয়, তাহলে তার সঙ্গে আপনি বিপরীতমুখী একটা ওইখানে এখনই করবেন কেন? যদি আপনি এটার মধ্যে যদি সংস্কারের মধ্যে মঙ্গল দেখেন, তাহলে তো নির্বাচন ব্যবস্থাই সেটা ইন্ট্রোডিউস করা যায়। যতদিন সেটা না হচ্ছে, যতদিন পর্যন্ত এই নির্বাচন ব্যবস্থা এবং প্রার্থী নির্বাচনের এই ধারা বহাল থাকছে, সেখানে উচ্চকক্ষ একই ধারাবাহিকতায় থাকলে সেটা বরং সামঞ্জস্যপূর্ণ হবে। ধন্যবাদ। জনাব সেলিম, আপনার কাছে আসি পর্যায়ে এলডিপির এই ক্ষেত্রে বাংলাদেশ এলডিপির অবস্থানটা কি দাঁড়াচ্ছে এবং অন্যান্য দলগুলো যারা রয়েছে বিএনপির বাইরে বা এনসিপির বাইরে, তারা আসলে এই সংস্কারে কিভাবে ভূমিকা রাখতে পারছেন? ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ সহ-আলোচক সহ দর্শকদেরকে। এখানে প্রায় 24টি রাজনৈতিক দল এবং জোটের কাছে আপনার সংস্কার কমিশন তাদের রিপোর্টটা পেশ করেছে এবং আমরা যথাসময়ে সেটা আমরা দিয়েছি, সেটা জমা দিয়েছি। অধিকাংশ আপনার তাদের যে 160টার মতো বা 167টার মতো প্রশ্নের মধ্যে আমরা 110টার উপরে আমরা একমত হয়েছি। আমরা মানে আংশিক একমত হয়েছি 36টার মতো, দ্বিমত করেছি আমরা 10টার মতো। তা আমাদের সাথে যখন বৈঠক হবে, তখন বৈঠক হলে সেই বৈঠকের মধ্যে আমরা আমাদের অবস্থানটা তুলে ধরবো, আমাদের অবস্থান তুলে ধরবো। তো আমরা এখন যেগুলো জানতে পারছি বা যেগুলো দেখছি, এগুলোর দিকে আমরা আমাদের দৃষ্টি আমরা দিচ্ছি আর কি। তার মধ্যে আসলে ধরুন যে 24টি রাজনৈতিক দলের মধ্যে বা মানে জোটের মধ্যে যদি আলোচনার মধ্যে 23টি রাজনৈতিক দল এবং জোট যদি একমত হয়, কিন্তু বিএনপি এজ এ মেজর একদম স্টেক হোল্ডার হিসেবে যদি বিএনপি একমত না হয়, তাহলে সেখানে কিন্তু ওই 23টি রাজনৈতিক দলের একমত হওয়ার কোনো যৌক্তিকতা খুব একটা খুঁজে পাওয়া যাবে না। কারণ বিএনপি এই মুহূর্তে সবচেয়ে বড় দল এবং সবচেয়ে জনপ্রিয় দল। আমরা চাইব যে এই সংস্কারের মধ্যে দিয়ে আপনার যেন একটা ঐক্যমত্যের ভিত্তিতে বিএনপি সহ আমরা 24টি রাজনৈতিক দলই যেন আমরা একমত হতে পারি। এখানে যে কথাগুলো মানে খুব বিএনপির জোরালো অবস্থান খুব বেশি কিছুতে নেই এবং তারা যেটা বলছে যে তারা তাদের ফোরামে আলোচনা করে অংশগ্রহণ করবে। ধরেন পরপর দুইবারের প্রধানমন্ত্রী, এই ব্যাপারটা বিএনপির পক্ষ থেকে প্রথম আসছে। পরপর দুইবারের প্রধানমন্ত্রী হতে পারবে না। এখন যেটা হচ্ছে যে ঠিক আছে 3-5 বছর বা 10 বছর পরে যদি সুযোগ থাকে আবার কেন প্রধানমন্ত্রী হতে পারবেন না? যেমন মালয়েশিয়াতে মাহাথির মোহাম্মদ পরপর 2বার বা 3বার হওয়ার পর অনেক বছর পরে গিয়ে তিনি আবার প্রধানমন্ত্রী হয়েছেন। আমরা ভারতের মধ্যেও দেখছি বা উপমহাদেশের মধ্যে কিন্তু পরপর 2বার প্রধানমন্ত্রী হতে পারবে না। এই ধরনের আইন কিন্তু আপনার পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, তারপরে আপনার থাইল্যান্ড ইত্যাদি দেশের মধ্যে নাই। বাংলাদেশে আমরা এটা এনেছি যে এটা স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা যেন চিরস্থায়ী প্রভাবে রূপ না নেয় এবং মানে বাংলাদেশ এবং আমি সব কিছু এইটা যেন এই আমিত্বটা যেন না আসে, সেটার জন্য পরপর 2বারের সাংবিধানিক কাউন্সিল নিয়ে আপনাদের অবস্থানটা কি? সাংবিধানিক কাউন্সিল নিয়ে আমাদের অবস্থানটা আমরা নিজেরা আলাপ আলোচনা করছি। আমরা যখন আপনার সংস্কার কমিশনের সাথে বসবো তখন আমরা এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, বিশদভাবে আলোচনা। কিন্তু লিখিত তো আপনারা দিয়েছেন এরই মধ্যে। আমরা লিখিত দিয়েছি। আমরা সাংবিধানিক যে কাউন্সিল যেটা হওয়ার কথা সেটার পক্ষে আমরা দ্বিমত পোষণ করিনি। আমরা এই ক্ষেত্রে বিএনপির যে যুক্তিগুলো দেয়া হচ্ছে সেটাকে আপনারা কিভাবে দেখেন, বা বিএনপি যে আলোচনা এনেছে এই ভাষ্য, বিশেষ করে প্রধানমন্ত্রীর ক্ষেত্রে ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ার ব্যাপারে ঐকমত্য কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে সেটাকে কমানোর জন্য, সেখানে বিএনপির যে দ্বিমত এখন পর্যন্ত, সেগুলোকে আপনারা কিভাবে দেখেন? দেখুন, এটা তো আপনার এই যখন চতুর্থ সংশোধনীর মাধ্যমে আপনার রাষ্ট্রপতি শাসিত সরকার গঠন করা হয়েছে, রাষ্ট্রপতি শাসিত সরকারের মধ্যে কিন্তু প্রধানমন্ত্রীর একদম ন্যূনতম কোনো ক্ষমতা ছিল না, সমস্ত ক্ষমতা কিন্তু ছিল রাষ্ট্রপতির ক্ষমতা। পরবর্তীকালে যখন 79 সালের নির্বাচনের পর দিয়ে আপনার রাষ্ট্রপতি শাসিত সরকারের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী কিছু ক্ষমতা দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি শাসিত সরকারের মধ্যে প্রধানমন্ত্রী শাসিত হয়েছে। 91 সালে যখন আপনার বিএনপি ক্ষমতায় এসছে, আসার পরে কিন্তু বিএনপি তখন সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল ছিল এবং ইচ্ছা করলে তারা কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থাটাকেই ধরে রাখতে পারত। কিন্তু আপনার 3 দলের রূপরেখার প্রতি সম্মান জানিয়ে তারা সংসদীয় গণতন্ত্রের মধ্যে ফেরত এসেছে। সংসদীয় গণতন্ত্রের মধ্যে ফেরত আসার মধ্যে দিয়ে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য যতটুকু হওয়ার দরকার ছিল ততটুকু হয়নি। আমরা অনেক রাষ্ট্রপতিকে বলতে শুনেছি যে শুধুমাত্র ফাঁসির আসামির দণ্ড মওকুফ করা ছাড়া আর আপনার কবর জিয়ারত করা ছাড়া রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নাই। আমরা মনে করি যে বাংলাদেশের এই পর্যায়ে রাষ্ট্রপতির পদটা একটা শ্বেতহস্তির পদ, এটা কোনো সাংবিধানিক পদ হলেও এটার কোনো ক্ষমতা নাই। আমরা ব্যক্তিগতভাবে রাষ্ট্রপতিকে কিছুটা ক্ষমতা দেওয়ার পক্ষপাতী। কিন্তু ক্ষমতা দিতে চান আপনারা? আমরা সেটা আমরা সংসদে আলাপ আলোচনা করে আমরা রাষ্ট্রপতিকে কি ক্ষমতা দেওয়া যায়, রাষ্ট্রপতি কোনো মন্ত্রণালয় দেওয়া যায় কি না, অথবা রাষ্ট্রপতিকে
রাষ্ট্রের অভিভাবক হিসাবে আরও কিছু দায়িত্ব পালন করতে পারে কিনা, যেমন চ্যান্সেলর নিয়োগের দায়িত্ব, ভাইস চ্যান্সেলর নিয়োগের দায়িত্ব রাষ্ট্রপতি, এর চাইতেও আরও কিছু সাংবিধানিক পদগুলোর নিয়ে মানে প্রধান নির্বাচন কমিশন নিয়োগের দায়িত্ব রাষ্ট্রপতি, তাহলে এর চাইতে আরও কিছু মানে সাংবিধানিক পদের দায়িত্বগুলো রাষ্ট্রপতির কাছে দেওয়া যায় কিনা সে ব্যাপারে আমরা চিন্তা করব। কিন্তু আপনার যে মন্ত্রিপরিষদ শাসিত সরকার আর প্রধানমন্ত্রী শাসিত সরকার যেটা বলছেন, প্রধানমন্ত্রী শাসিত সরকারের মধ্যে তো মন্ত্রীর ততক্ষণ পর্যন্ত মন্ত্রণালয়তে থাকবে যতক্ষণ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর সন্তুষ্টি বা অর্জন করেন বা আপনার ইয়ে করেন। এর বাইরে যেমন একজন মন্ত্রীকে আপনার মন্ত্রী পরিষদের সিদ্ধান্তের মোতাবেক তাকে মানে বাদ দিতে হবে অথবা তাকে নিয়োগ করতে হবে, এটা মনে হয় আমার মনে হয় এটা একটা সুচিন্তা অথবা আপনার সুচিন্তিত কোনো বিষয় নয়। এতে করে আপনারা সরকার পরিচালনার মধ্যে নানান রকমের জটিলতা সৃষ্টি হতে পারে এবং মন্ত্রিসভার মধ্যে বিভিন্ন রকমের গ্রুপিংয়ের সৃষ্টি হতে পারে। সুতরাং আমরা মনে করি যে সার্বিকভাবে যে সংস্কারের যে প্রস্তাবগুলো আসছে এগুলো আলাপ আলোচনা ভিত্তিতে অতি দ্রুততার সাথে শেষ করা দরকার। ইতিমধ্যেই অন্তত সংবিধানের যে সংস্কার কমিটি এরা কিন্তু কিছুটা হলো আপনার সময়ক্ষেপণ করছে। আমার মনে হয় প্রতিদিন অন্তত দুটো রাজনৈতিক দলের সাথে কথাবার্তা বলে এই ব্যাপারটা খুব দ্রুততার সাথে শেষ করা দরকার। একটা বিরতির সময় হয়ে গেছে দর্শক, একটু পরে ফিরে আসছি, আশা করি সাথে থাকবেন। দর্শক আপনারা দেখছেন ইসমাইল মির্জাপুর চা মুক্তবাক। ফিরে আসবো ডক্টর শাহান্ত আপনার কাছে। নারীদের নির্বাচনের ক্ষেত্রে এখন পর্যন্ত যে অবস্থান বিএনপি, সেখানে 100 আসন নিয়ে বোধহয় দ্বিমত নেই, কিন্তু নির্বাচনের প্রক্রিয়া নিয়ে তাদের দ্বিমত রয়েছে। এর আগে যেভাবে হতো সেখানে এক ধরনের যেহেতু সরাসরি নির্বাচনের সুযোগ নেই, দলীয় মনোনয়নের ভিত্তিতে নারীরা আসছেন এবং সেক্ষেত্রে নারীর ক্ষমতায়ন বা অন্যান্যভাবে দলীয় মনোনয়ন বাণিজ্যের বিষয়গুলো সামনে এসেছে বিভিন্ন সময়। এই ব্যাপারে আসলে বিএনপির ভাবনাটা কি? আজকেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মহিলা দলের এক নেত্রী প্রশ্ন করেছিলেন এবং তার উত্তর তিনি দিয়েছেন যে নারীর ক্ষমতায়ন নিয়ে বিএনপি বরাবরই আগ্রহী এবং করেছে। আপনি জানেন বাংলাদেশের ইতিহাসে মহিলাদের জন্য বা নারীদের জন্য আলাদা একটা মন্ত্রণালয় করা দরকার, জিয়াউর রহমানের আগে তো ভাবেনি, বিএনপি তো করেছে। নারীদের এই যে মেয়েদের অবৈতনিক শিক্ষা খালেদা জিয়ার আগে তো কেউ ভাবেনি, কেউ চালু করেনি, উনিই করেছেন। এই বিভিন্ন ক্ষেত্রে নারীদের মেয়েদের উন্নয়নের বিষয়ে বিএনপি সবসময় মাইলফলক তৈরি করেছে এবং তাদের ইনিশিয়েটর। এই ক্ষেত্রে সংসদেও এইটা আসন বাড়িয়ে 100 করার প্রস্তাব বিএনপি দিয়েছে। এখন এটার প্রক্রিয়া কি হবে? বাংলাদেশের মৌলিক সংস্কারের অনেক কিছুই তো এখন আলোচনার মধ্যে আছে। আপনাকে একটু আগে আলোচনায় বলছিলাম যে এই আপনার ভোট প্রাপ্তির অনুপাত অনুসারে এমপি হবে, মানে দল এমপি হবে নাকি প্রচলিত ধারায় হবে, সেটার সমাধান এখনো হয়নি। আপনার আপার যে উচ্চ কক্ষ হবে সেটার কি পদ্ধতিতে হবে সেটা আলোচনার বিষয়। ঠিক নারীদের বিষয়টাও বিএনপি এখনো পর্যন্ত আগে যে পদ্ধতি ছিল সেই পদ্ধতিতে নারীর অংশগ্রহণটাকে বাড়ানোর দিকে জোর দিয়েছে। এখন যদি জাতীয় সংসদ গঠন করবার পরে জাতীয় সংসদ সদস্যদের আলোচনা বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে সেটার যে একটা জাতীয় রূপ পায়, সেটা এখনকারটা খণ্ডিত হতে পারে। তখন আপনি পিপলস রিপ্রেজেন্টেটিভদের আলোচনার মাধ্যমে প্লাস বিশেষজ্ঞদের মতামত নিয়ে করলে সেটা আরও ভালো হবে বলে বিএনপি মনে করে। ফলে নির্বাচনের আগে এখনই সব সংস্কার হয়ে যেতে হবে বা এখনই সব দস্তখত করতে হবে, সেটা না করে যেগুলা একটু দীর্ঘমেয়াদী প্রভাব দেখার বিষয় আছে, দীর্ঘমেয়াদী আলোচনার দরকার আছে, ব্যাপক ভিত্তিক জনমতের দরকার আছে, সেই বিষয়গুলা এখন না করে পরেও তো সংসদ গঠনের নারী সংসদ সদস্যদের নির্বাচনের ব্যাপারে বিএনপির এখনকার অবস্থান শেষ কথা নয়। না, বিএনপি এখনো কংক্রিট কোনো সিদ্ধান্ত নিতে পারেনি যে পদ্ধতি মানে বদলাবে কিনা। বিএনপি এখনো পর্যন্ত ওই পজিশনে আছে যে সংখ্যাটা বাড়িয়ে 100 করবে যাতে নারীর অংশগ্রহণটা বাড়ে, কিন্তু সেটাকে তাদেরকে আরও বেশি ক্ষমতায়নের জন্য, আরও বেশি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবার জন্য কি কি করা যায় এ নিয়ে দল ভাববে। এবং সম্ভবত বিএনপির আমি যতদূর বুঝি যে জাতীয় সংসদ গঠন হবার পরে ওই সরকার সংসদে আলোচনা করে এই পদ্ধতি পরিবর্তনের সিদ্ধান্ত নিতে চাইলে তখন নিবে। এর পাশাপাশি নির্বাচন কমিশন নিজেও নির্বাচন সংক্রান্ত বা নির্বাচন কমিশনের
ক্ষমতা সংক্রান্ত যে বিষয়গুলো প্রস্তাব করা হচ্ছিল সংস্কারের, সে ব্যাপারে দ্বিমত জানিয়েছে। বিএনপির সাথে এই দ্বিমতের খানিকটা মিল রয়েছে। নির্বাচন কমিশনের জবাবদিহিতা আসা মানেই কি নির্বাচন কমিশনের স্বাধীনতা খর্ব হয়ে যাওয়া? না, জবাবদিহিতা তো আসতেও হবে। এখন জবাবদিহিতার মাত্রা কতখানি আনতে হবে সেটা একটা বিষয়। ধরেন একটা খুব সিম্পল একটা এক্সাম্পল দিই আপনাকে। বলেছে যে এই ট্রাইব্যুনাল থেকে কাউকে যদি অভিযুক্ত করা হয় তাহলে তিনি নির্বাচনে অযোগ্য হবেন। এই সুপারিশ এই ঐকমত্য কমিশনে আপনার এই যে বিভিন্ন 5টা কমিশন, তার মধ্যে নির্বাচন সংক্রান্ত যে কমিশন, তাদের সুপারিশ এটা আছে। বিএনপি এখানে দ্বিমত করেছে যে, এবং নির্বাচন কমিশনও দ্বিমত করেছে যে না, কাউকে আপনি অভিযুক্ত হইলেই অযোগ্য ঘোষণা করার বিধান তো বাংলাদেশের আইনে নাই। আপনি সেটাকে কি করে এইভাবে আগেই করতে পারেন? এখন যদি সেটা নির্বাচন কমিশন তাদের ন্যায্য, তাদের ভাবনা এটা মিলেছে, বিএনপি দিয়েছে, মিলে গেছেই বলে একসুরে কথা হলো তা তো না। দুইটার যৌক্তিকতা কাছাকাছি এই জন্য, কারণ এটা এদেশের আইন সাপোর্ট করে না এখনো। এখন আইন করে যদি আপনি এরকম অভিযুক্তকেই শাস্তিপ্রাপ্তর কাতারে ফেলে দেন, তাহলে ভবিষ্যতে এই আইনকে ব্যবহার করে কারো প্রতি যে অপপ্রয়োগ হবে না সেই নিশ্চয়তা কিন্তু নাই। ফলে বাংলাদেশের সংসদীয় কমিটির কাছে জবাবদিহিতার প্রশ্নে বোধহয় বিএনপির মতবিরোধ রয়েছে। সরি, সংসদীয় কমিটির কাছে নির্বাচন কমিশনারদের জবাবদিহিতার প্রসঙ্গেও খানিকটা মতবিরোধ তো আছে, অবশ্যই মতবিরোধ আছে। কারণ সংসদীয় কমিটিটা বাংলাদেশে তো অনেক কিছুই প্রশ্নবিদ্ধ। সংসদীয় কমিটিও বাংলাদেশে এত বছর ধরে যা হয়েছে তার থেকে কতক্ষণে পরিবর্তিত পরিস্থিতি এবং পরিবর্তিত মানসিকতার পরিবর্তিত স্ট্রাকচারে সংসদীয় কমিটি করা যাবে, এবং সেই সংসদীয় কমিটিতে যারা সরকার গঠন করে তাদের আধিক্য বেশি থাকবার ফলে তারা তাদের রাজনৈতিক মারপ্যাচে কমিশনকে আটকে ফেলবে না জবাবদিহিতার নাম করে, সেই নিশ্চয়তাটা এখনো তৈরি হয়নি। ফলে এখন এটা ভাবনা চিন্তার বিষয়, ব্যাপক আলোচনার বিষয়। আপনি সংসদীয় কমিটির যে গঠন সেটা নিয়েও তো প্রস্তাব রয়েছে, সেটাই তো বলছি। বিরোধী দলের অংশগ্রহণ, তাহলে সংসদীয় কমিটির গঠন প্রস্তাবটা যদি গ্রহণযোগ্য হয়, সেটাকে যদি আপনি নিউট্রালাইজ হবে এইরকম নিশ্চয়তা তৈরি করতে পারেন, তার পরের স্টেপ হচ্ছে যে তার অধীনে আপনি এই সেনসিটিভ ইস্যুটাকে হস্তান্তর করতে পারেন কিনা। তো ওইটাকে আগে বিশ্বাসযোগ্য করেন আপনি, তার আগে আপনি এই সেকেন্ড স্টেপের যেটা তাদেরকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিলেন, পরে দেখা গেল ওই সংসদীয় কমিটি দলীয় এজেন্ডার বা ওই সরকারের এজেন্ডার বাইরে যাওয়ার মতো কমিটি হচ্ছে না, তখন কি হবে? ফলে যেই সব জায়গাগুলো আমাদের সংস্কার দরকার, সেই সংস্কার করতে গিয়ে আমরা যদি আরও জটিলতা তৈরি হয়, তাহলে সংস্কার মানেটা কি? ফলে এটা নিয়ে নাকচ করে দেওয়ার প্রশ্ন না, কিন্তু দ্বিমতের প্রশ্ন তো খুবই ভ্যালিড। জি, ধন্যবাদ স্যার। তুষার, আপনার কাছে ফিরে আসতে চাই। এই যে বিএনপির তরফ থেকে বলা হচ্ছে অনেক কিছুই আগামী নির্বাচিত সংসদ এসে বিবেচনা করে সংস্কারগুলো করা উচিত, তার আগে কিছু কিছু মৌলিক বিষয় পরিবর্তন করে আসলে নির্বাচনে যাওয়া যায়। আপনাদের মতে আসলে কোন পরিবর্তনগুলো করে নির্বাচনে গেলে একটা ক্ষমতার ভারসাম্য নিশ্চিত হবে আগামী নির্বাচনের পরে, যাতে সবকিছুই একটা রাজনৈতিক দলের প্রতিশ্রুতির উপর নির্ভর করবে না? আচ্ছা, এটা বলার আগে আমি একটু ভাইয়ের কয়েকটা কথা একটু বিনয়ের সাথে রেসপন্স করি। যেমন অভিযুক্তকে আপনি নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে বাধা দিচ্ছেন বা বলছেন যে না, বাধা দেওয়া যাবে না। একটা দল সংগঠনের কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলেই তাকে অব্যাহতি দেওয়া হয়, আর সেক্ষেত্রে আপনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কাউকে অভিযুক্ত করেছে, তাকে আপনি ইলেকশনে ফাইট করতে দেবেন, এবং তারপরে জিনিসটা কী হবে, যদি তার অভিযোগ প্রমাণ হয় সে পরে তার সদস্যপদ বাতিল হবে। এই তো, তাহলে অভিযুক্তকে আপনি কেন উনি অভিযোগ মানে উনি নিরঙ্কুশ হয়ে আসুক, মানে খালাস হয়ে আসুক, এর আগ পর্যন্ত এই অভিযুক্তকেই আসলে মানে আন্তর্জাতিক অপরাধ, এটা তো নর্মাল কোনো ফৌজদারি অপরাধের অভিযুক্ত না, আন্তর্জাতিক অপরাধ আদালতে যায় এমন কোনো বিষয়ে বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যায় এমন কোনো বিষয় যদি হয়, সেক্ষেত্রে অভিযুক্তকেই আসলে ইলেকশনে কম্পিট করতে দেওয়া উচিত না। এবং এই ক্ষেত্রে এই ভয়ে আমি যুক্তিসঙ্গত মনে করি না যে এটা আইনগুলো কেমন হবে, এটা দলীয় প্রভাব, এই দলীয় প্রভাবমুক্ত করাটাই তো বড় চ্যালেঞ্জ, এটা একটা বিষয়। নির্বাচন সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে আমার কাছে খুব বিস্ময় লেগেছে যখন বিএনপি এটাকে বলছে যে এটা মানে শাস্তি দেওয়া যাবে না। আজকে আমি নির্বাচন কমিশনার, আমার ক্ষেত্রে ইলেকশন কমিশনে আমি একটা দুর্নীতি হয়েছে কিংবা নির্বাচনটা ম্যানিপুলেটেড হয়েছে, আমি এখন অবসর নিয়েছি, আমার শাস্তি হওয়া যাবে না, ঠিক আছে? বিরোধী দলকে ইনভলভমেন্ট, বিরোধী দলে কারা থাকবে? ধরুন এখন যে সরকার আছে
তারাই ধরে নিচ্ছে আমরা পরবর্তীতে বিরোধী দল থাকবে, তারাই তো স্ট্যান্ডিং কমিটি সংসদীয় কমিটিতে থাকবে। তাহলে অসুবিধাটা ঠিক কোথায় বোঝা যাচ্ছে না কিন্তু। আর নির্বাচন সংক্রান্ত অভিযোগের মতো এত গুরুতর অভিযোগে আপনি অভিযোগের কোনো ব্যবস্থাই রাখবেন না বা বিচারের কোনো ব্যবস্থাই রাখবেন না, এটা তো খুব অ্যালার্মিং কথা। মানে এটা কোনো না কোনোভাবে বিচারের ফর্ম রাখতে হবে, কারা বিচার করবে, কাদের কাছে যাবে, সেটা হচ্ছে অন্য একটা প্রশ্ন। যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ব্যবস্থা সেটা তো রয়েছে, যে কোনো যেভাবেই হোক, মানে এই যে তারা এখনো কি তারা বিচারের আওতার বাইরে, দায়িত্বের বাইরে, দায়িত্ব শেষ হলে তারপর তাদের বিচার করা যাবে না, এটাকে আমি মানে বলছি যেটা না। এটা কে বলছে? বিএনপি বলছে যে আপনার পরপর দুইবার। না তুষার, আমি জানার জন্য, এটা বিএনপি বলছে বা কোনো আইনে আছে? আজকে তারা যেটা বলেছে যে তারা এই নির্বাচন কমিশন দায়িত্ব শেষ করার পরে তাদের বিচারের ক্ষেত্রে ওই সংসদীয় কমিটির কাছে তারা দিতে চায় না। হ্যাঁ, আপনি খণ্ডিত বলছেন, সংসদীয় কমিটির কাছে যাবে না, কিন্তু দেশের প্রচলিত আইনে বরং বিএনপি দাবি করছে যে 3 জন নির্বাচন কমিশনার যে 3টা ভোট ডাকাতির যে নির্বাচন করেছে তাদের আইনের আওতায় আনতে হবে, বিচার করতে হবে, এই দাবি তো বিএনপি করছে। সুতরাং আপনার যদি সংসদীয় কমিটির কাছে যেতে হবে কেন? দেশের প্রচলিত আইনে তাদের যাতে অপরাধের শাস্তি নিশ্চিত করা যায় সেটা করেন। আপনি ওই দলীয় ব্যক্তিদের কাছে নিয়ে তাদেরকে আবার বা ওইখান থেকে তো রেটিফাই হয়ে আসতে পারে। এরপরে এই যে নারীর আসন বিষয়ে সংসদে আলোচনা, মানে পরবর্তী সংসদে আলোচনা, এবং এটাতে এই ক্ষেত্রে বিশেষজ্ঞরা মতামত তো এখনই দিতে পারে, তারপর জনমত আপনি এখনও যাচাই করতে পারেন। সংসদে এই আলোচনাগুলো কিভাবে হয়, আমরা আন্তর্জাতিক অপরাধ বিচার যে ট্রাইব্যুনাল আছে সেইটার বিচারে ভরসা রাখতে পারছি না, সংসদে যারা সংসদ সদস্য বাংলাদেশে হয় তাদের উপর কীভাবে ভরসা রাখবো? এবং এটা তো মনে করার কোনো কারণ নাই যে আমাকে যারা জনগণ যাকে সংসদে পাঠিয়েছে তিনি যেটা ভাবছেন এটাই জনগণের মতামত, এবং 5 বছরের জন্য ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেওয়া হয়েছে। ব্যাপারটা কিন্তু এরকম না। পরপর 2বার প্রধানমন্ত্রীর কথা বিএনপি সবার আগে বলেছে, এটাও ঠিক না। এটা 2018 সাল থেকে গণসংহতি আন্দোলন, রাষ্ট্রচিন্তা সহ অনেকগুলো দল বলেছে যে কেউ 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। বিএনপি 2022 সালে এসে তাদের 27 দফা এবং পরবর্তীতে 31 দফা এসে সেটাকে পরপর 2বার নিয়ে গেছে, ফলে এটা বিএনপি এর ক্ষেত্রে পায়োনিয়ার না। আচ্ছা, তারপর হলো আপনি যে প্রশ্ন করেছেন যে সংসদে করলে প্রবলেম কোথায়, কিছু সংস্কার আপনাকে এখনই করতে হবে। বিএনপি সংস্কার বলতে তারা নির্বাচনী সংস্কারকে বোঝাচ্ছে, এবং নির্বাচনী সংস্কার বলতে আবার কিন্তু কোনো আলাদা সংস্কার নাই, এটা অনেকগুলো জিনিসের সাথে জড়িত। যেমন নির্বাচনী সংস্কার করতে গেলে আপনাকে বিচার বিভাগ পর্যন্ত যেতে হবে, ইলেকশন কমিশন সংস্কার করতে গেলে আপনাকে নির্বাহী কর্তৃত্বটা মানে ইলেকশন কমিশনের নিয়োগটা কারা দেবে সেখানে যেতে হবে। তখন কিন্তু আপনি দেখবেন যে জিনিসগুলো ইন্টারকানেক্টেড, ঠিক আছে? এই কারণে নির্বাচনী সংস্কার যদি শুধুমাত্র নির্বাচনী সংস্কারের প্রসঙ্গ হয় তখন আপনার বিচার বিভাগের কাছে কিন্তু যেতে হচ্ছে, মানে বিচার বিভাগকে আপনার সংস্কার করতে হচ্ছে। তাহলে এই সংস্কারগুলো না করে আপনি যখন নির্বাচিত সংসদের হাতে এগুলো ছেড়ে দেবেন, সেই নির্বাচিত, যেমন বিএনপি এখনও বলছে তারা তো তাদের 31 দফা বাস্তবায়ন করবে, তারা যদি সরকারে যায় তারা 31 দফা বাস্তবায়ন করবে, তাহলে এইগুলোর কি হবে? 31 দফার পরে এগুলো তো আর ন্যাশনাল এজেন্ডা, এগুলোর কী হবে? নির্বাচিত সংসদ সর্বোচ্চ যেটা করতে পারে সেটা হচ্ছে সংশোধনী, সংবিধানের ক্ষেত্রে। বাংলাদেশে 17টা সংশোধনী হয়েছে, এখন 18 নম্বর সংশোধনী হবে যদি সেরকম হয়, এবং পরবর্তীতে আরেকটা সংসদ এসে চাইলে তাদের কাছে 2/3 থাকলে তারা আবার এগুলো বাতিল কিংবা এগুলো চেঞ্জ যে কোনো কিছু করতে পারবে, এমনকি বিচার বিভাগ এগুলোর ক্ষেত্রে ভূমিকা রাখতে পারবে। কিন্তু আমরা বলছি যে আপনি সংস্কারটাকে এই মাত্রায় নেন যে পরবর্তী সংসদের বিচারের ভিত্তি হবে এই সংস্কার, বা ফাংশন করার ভিত্তি হবে এই সংস্কার। মানে নির্বাচিত সংসদের সাথে এটা একটা পার্থক্য হচ্ছে, গণপরিষদ নির্বাচনের যে আইডিয়া সেখানে সংবিধান সংস্কার করতে হয় গণপরিষদ নির্বাচনের ক্ষেত্রে। আমরা বলেছি যে গণপরিষদ যারা গঠন করবে তারাই সংস্কার করবে এবং পরবর্তীতে তারাই আসলে পার্লামেন্ট হবে। এটার সাথে সংশোধনীর একটা খুবই গুরুতর পার্থক্য আছে, যেটা ইগনোর করলে আপনার সংশোধনীগুলোকে আর টেকিয়ে রাখা যাবে না। মানে অন্য কেউ চাইলে এটা বাতিল করে দিতে পারবে কিংবা পরিবর্তন করতে পারবে। সেটাই যে এত কিছু করার পরে, এই দীর্ঘ প্রক্রিয়া, এই গণঅভ্যুত্থান এবং এতগুলো জীবন, এবং তারপরে আবার জাতীয় ঐক্যমত্য কাউন্সিল, এতগুলো কথাবার্তার পরে যখন গিয়ে শুধুমাত্র একটা সংশোধনীতে গিয়ে যেটা ঠেকবে, এটা কিন্তু খুবই আনফর্চুনেট হবে। আমরা জিনিসটাকে অনেক ছোট জায়গায় নিয়ে আসবো। এই কারণে মৌলিক সংস্কারের মানে হচ্ছে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে সরকারের কাছ থেকে, মানে সরকারের লাগামের হাত থেকে ইন্ডিপেন্ডেন্ট করা। সেগুলো সুনির্দিষ্ট করে কি কি কাজ? সুনির্দিষ্ট করে একটা বড় হচ্ছে যে এই যে নির্বাচন কমিশন, দুদক, হিউম্যান রাইটস কমিশন, তারপর হচ্ছে আপনার এই বিচার বিভাগের নিয়োগ কীভাবে হবে, এইগুলোর ক্ষেত্রে বিশেষত এগুলো যে রাজনীতিকরণ করা হয় কিংবা প্রধান নির্বাহীর হস্তক্ষেপ থাকে, এইটা থেকে বের করে আনতে হবে। এবং এটা থেকে বের করে আনার জন্য যে জাতীয় সাংবিধানিক কাউন্সিল এবং উচ্চকক্ষের কথা বলা হয়েছে, যে উচ্চকক্ষকে ইনভলভ করা, কারণ উচ্চকক্ষকে ইনভলভ করলে এখানে শুধু সরকারি দল না, আপনার অন্যান্য বিরোধী দল ছাড়াও অন্য যারা উচ্চকক্ষে আছে, 2% 3% ভোট পেয়ে যারা গেছে, এই দুই দলের বাইরেও কিন্তু অনেকে থাকবে। ফরমেশনটা কিন্তু একটু অন্যরকম হচ্ছে, অন্তত যদি আনুপাতিক হারে এটা হয়। তখন আপনার এই নিয়োগগুলো তারা সুপারিশ করবে রাষ্ট্রপতিকে, তখন নিয়োগগুলো আরও বেশি ইন্ডিপেন্ডেন্ট হবে এবং এই যে দলীয়করণের যে সম্ভাবনা থাকে বাংলাদেশে সবসময়, এটা থেকে বের হয়ে আসা যাবে। আরেকটা লাস্ট কথা আমি যেটা বলবো, সংবিধান সংশোধনীর ক্ষেত্রে বাংলাদেশে আপনি দেখবেন 2/3 থাকলে আপনি সংবিধানের সংশোধনী করতে পারেন, এবং সংবিধান সংশোধনী হয়ে গেছে একটা সংশোধনী, সম্ভবত একাদশ সংশোধনী বাদে কোনো সংশোধনীর ক্ষেত্রে কিন্তু কোনো কনসেনসাস ছিল না। সংবিধান সংশোধনী শুধুমাত্র 2/3 থাকলে একটা সরকারি দল একটা দল করে ফেলবে, এত বাংলাদেশের একটা ভাগ্যের ব্যাপারে একটা মেজর সিদ্ধান্ত একটা দল নিয়ে নেবে, এই অধিকার একটা দলের কাছে থাকা উচিত না। সেক্ষেত্রে ওই যে 2 হাউস
প্লাস গণভোট, এইটাতে আমার মনে হয় যে মানে জনগণকে ইনভলভ করা উচিত। যেমন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, জনগণকে এটা বাদ দিতে চেয়েছিল, এখন আপনি যদি বলেন যে জনগণ তো আওয়ামী লীগকে ভোট দিয়েছে, সুতরাং আওয়ামী লীগ যদি তত্ত্বাবধায়ক বাদ করে দেয় তাহলে আসলে জনগণ এটা সাথে আছে, আসলে কিন্তু ব্যাপারটা সেরকম না। এই ব্যাপারগুলো বিবেচনায় নেওয়ার আছে। ধন্যবাদ। জনাব সেলিম, আপনার কাছে ফিরে আসি। এই যে আইন যাই হোক না কেন, সরকারি দল চাইলে অনেক কিছু পরিবর্তন করে ফেলতে পারে এবং সেক্ষেত্রে এক ব্যক্তির ইচ্ছাটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল গত 15 বছর ধরে অন্তত। সেই ক্ষেত্রে রাজনৈতিক শক্তিগুলোর আসলে কি করার থাকে? কারণ বিএনপি তো এত দীর্ঘ সময় আন্দোলন করেও এই যে ভারসাম্য সেটা আনা সম্ভব হয়নি বিএনপি বা অন্য রাজনৈতিক জোটগুলোর তরফ থেকে। একটা এত বড় গণ অভ্যুত্থানের প্রয়োজন হয়েছে। সেই ক্ষেত্রে এইখানে যাতে আর না যেতে হয়, সেক্ষেত্রে এখন থেকে রাজনৈতিক শক্তিগুলোর আসলে কি করণীয়? না দেখুন, আমাদের এখানে আপনার সরকার গঠিত হয়েছে 90 সালে, 96 সালে, 2001 সালে সরকার গঠিত হয়েছে। কোনো সরকারে কিন্তু ফ্যাসিবাদী সরকার হয়ে ওঠে নাই, কারণ একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল। 2012 সালে যখন শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকারটাকে বাতিল করেছে, তারপর থেকে শেখ হাসিনা ধীরে ধীরে ফ্যাসিবাদী একটা ফ্যাসিস্ট চরিত্রে রূপান্তরিত হয়েছে এবং তাকে সহযোগিতা করেছে আমলারা, তাকে সহযোগিতা করেছে পুলিশ, তাদেরকে সহযোগিতা করেছে ব্যবসায়ী, তাদেরকে সহযোগিতা করেছে সেনাবাহিনী। এদের মধ্য থেকে কেউ কিন্তু প্রতিবাদ করে একজনও কোনো দৃষ্টান্ত স্থাপন করে নাই। যে সেনাবাহিনী তারা পবিত্র কোরআন শরীফ ধরে শপথ নেয়, সে সেনাবাহিনী গুম করেছে, আয়নাঘর করেছে, আপনার হত্যা করেছে, তাদেরকে সে কাজে লাগানো হয়েছে এক ব্যক্তির শাসন করার জন্য। পুরো আপনার আমলাতন্ত্রটাকেই এক ব্যক্তির অধীনে নিয়ে আসছে। সেই ব্যবস্থাপনাটাতে আমাদের কারোই কোনো মেরুদণ্ড সোজা ছিল না, না পুলিশ প্রশাসনের ছিল, না আমলাতন্ত্র ছিল, না সেনাবাহিনী ছিল, না ব্যবসায়ীদের ছিল। ব্যবসায়ীরা তো একেবারে শেখ হাসিনার পাচাটার মতো হয়ে গেছে। এখন আমি মনে করি যে সরকারের মধ্যে ভারসাম্য আনতে হলে রাজনীতিবিদ এবং রাজনৈতিক দল এবং এর মধ্যে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকেই পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। পুনঃপ্রতিষ্ঠা করলে যখন তারা জানতে পারবে যে একটা সরকার এই 5 বছর ক্ষমতা যাওয়ার পরে তারা একটা নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে এবং জনগণ আবার নিরপেক্ষভাবে ভোটাধিকার প্রয়োগ করে আবার তার পছন্দনীয় রাজনৈতিক দলের ক্ষমতা বসাবে, তাহলে সেই সরকারের পক্ষে আর কোনো ফ্যাসিবাদী সরকারে রূপান্তরিত হওয়া কোনোভাবে সম্ভব নয়। আর এখানে ব্যক্তি শেখ হাসিনা মানসিকভাবে একজন ভারসাম্যহীন এবং সাইকোপ্যাথ, একজন একদম একেবারে স্বীকৃত সাইকোপ্যাথ, এবং তার কারণেই আজকে এই দেশের গণতন্ত্র হত্যা করা হয়েছে। তিনি তার এক কবরের মধ্যে 3টা লাশ দাফন করেছেন, নিজে দাফন করেছেন, তার মরহুম পিতাকে দাফন করেছেন, তার দলটাকে দাফন করেছেন। এই যে সংবিধান রাজনৈতিক ক্ষমতা পরিবর্তনের স্বাভাবিক প্রক্রিয়াটাকে শেখ মুজিবুর রহমান 1975 সালে একদলীয় শাসন ব্যবস্থা করে এই স্বাভাবিক প্রক্রিয়াটাকে রুদ্ধ করে দিয়েছে। সেই কারণে কিন্তু একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার মাধ্যমে শেখ মুজিব এবং আওয়ামী লীগকে ক্ষমতা থেকে বিদায় নিতে হয়েছে। আজকে আওয়ামী লীগের অনেক লোকেই চিন্তাভাবনা করছে যে ক্ষমতা পরিবর্তনের যেই সিস্টেমটাকে শেখ হাসিনা ধ্বংস করে দিয়েছে, সেই সিস্টেমটা যদি থাকতো তাহলে আজকে আর আওয়ামী লীগের এইরকম নির্মম পতনটা হতো না, তাইলে আওয়ামী লীগ অন্তত বিরোধী দলে থাকতো। যদি 2018 সালের নির্বাচনটাকে যদি সঠিক নির্বাচন হতো বা 2024 সালের নির্বাচনটাও যদি বিরোধী দলকে নির্বাচনে এনে যদি একটা সত্যিকার অর্থে নির্বাচনটা হতো, তাহলে কিন্তু আর এই অবস্থা হতো না। আর একটা বিষয় আমি আপনাকে বলতে চাই যে নির্বাচন কমিশনও কিন্তু কোনোভাবে আইনের ঊর্ধ্বে থাকা উচিত নয়, কারণ 14, 18 এবং 24-এর এই নির্বাচনটাকে একেবারে ধ্বংস করে দেওয়ার জন্য এখানে নির্বাচন কমিশনও কম দায়ী নয়। 2024 সালে 4% লোক ভোট দেয় নাই। নির্বাচন কমিশন প্রধান যিনি ছিলেন তিনি বলেছিলেন যে তিনি দিবানিদ্রা গিয়েছেন এবং নির্দেশের থেকে আসার পরে উনি হঠাৎ করে এটাকে 40% ঘোষণা করেছেন। জাতির সাথে একটা প্রতারণা। সংস্কারটা তো ওই জায়গায় করতে হবে, আপনার সংস্কারটা একটা জায়গায় করতে হবে। একজন সংসদ সদস্য মিথ্যাচার করেই কিন্তু তিনি শপথ গ্রহণ করেন। কি মিথ্যাচার করেন? তিনি নির্বাচন কমিশনে তিনি দেন যে তিনি 30 লক্ষ টাকার বেশি খরচ করেন নাই, অথচ তিনি 3 কোটি টাকা 5 কোটি টাকা খরচ করেছেন। তাহলে একটা মিথ্যাচারের মাধ্যমে যখন একটা সংসদ গঠিত হয়, তাহলে আপনাকে সেখানে প্রথমে আঘাত আনতে হবে। নির্বাচনী ব্যবস্থার মধ্যে যেন কালো টাকার ব্যবহার করা না হয়, নির্বাচনী ব্যবস্থার মধ্যে দিয়ে যেন আপনার সংসদস্য হিসেবে যারা নির্বাচিত হতে চান তাদের মধ্যে যেন নির্বাচনী ব্যবস্থাপনাটা নির্বাচন কমিশন করে দেয় এবং প্রচারণার মাধ্যমে যেন অর্থ ব্যয় করতে না হয়। এখন আমরা দেখছি যে সাদা কালো পোস্টার করা, মানে রঙিন পোস্টার করা যাবে না, সাদা কালো, কিন্তু লক্ষ লক্ষ সাদা কালো পোস্টার করছে। পোস্টার কতটা করা যায়? আমি নির্বাচন সংসদ হিসেবে আমার চেহারা দিয়ে তো লক্ষ লক্ষ পোস্টার করার দরকার নাই। আমাকে যদি জনগণ নাই বা চিনে, তাহলে আমার তো আর ওই প্রচারণার দরকার নাই। সুতরাং ওই মৌলিক সংস্কারগুলো জায়গায় করতে হবে। এবং আমরা মনে করি যে নির্বাচন কমিশন একটা সুষ্ঠু নির্বাচনের জন্য বিচারপতি সাত্তার আনসার এক লাঠি দিয়ে সুষ্ঠু নির্বাচন করে ফেলেছে। অতীতে নির্বাচন করে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ছিল 3 মাসের। এখন আমরা মনে করি যে অনেক হয়েছে। এখন এই সরকার নির্বাচনী সংস্কারগুলো করে
দ্রুততার সাথে নির্বাচন দেওয়া দরকার এবং মৌলিক সংস্কারগুলো কিন্তু রাজনৈতিক দল হিসাবে যে দলকে জনগণ ক্ষমতা পাঠাবে তারাই কিন্তু মৌলিক সংস্কার করবে এবং একটা অঙ্গীকার করবে, একটা সনদ হবে, আমরা প্রত্যেকে সিগনেচার করব। সেটা যে একটা গণ অভ্যুত্থান হয়েছে, এই রক্তাক্ত একটা বিপ্লব হয়েছে, এই বিপ্লবের প্রেক্ষিতে আমরা কী রকম রাষ্ট্র দেখতে চাই, আমরা রাষ্ট্রটাকে কোন পর্যায়ে দেখতে চাই, স্বৈরাচারকে কীভাবে আমরা কবর দিতে চাই, তার একটা লিখিত দলিল থাকবে এবং সেই লিখিত দলিল আমরা স্বাক্ষর করব সবাই মিলে এবং অঙ্গীকার করবো আমরা জাতির সামনে। এখানে একটা প্রসঙ্গ এর মধ্যে সাভার তুষার তুলেছেন যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন সেটাকে কেন্দ্র করে আসলে বিচার বিভাগের এখানে যে অন্তর্ভুক্তি সেটার কারণে বিচার বিভাগীয় আসলে দলীয়করণ হয়েছে এবং সব মিলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রশ্নের মুখে পড়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আপনাদের ভাবনাটা কি? সেই জন্যই কিন্তু যখন আপনার 2008 সালের নির্বাচনের পরে দিয়ে যখন তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাটাকে আবার পরিবর্তন করা যায় কিনা অথবা এটা পরিবর্তন করা যায় কিনা তার জন্য কোনো একটা সংসদীয় কমিটি গঠিত হয়েছে এবং একটা বিচারের মাধ্যমে আমার সংসদীয় কমিটি কিন্তু তখন কিন্তু মানে বলা হয়েছে যে সর্বশেষ বিচারপতি যে পদ্ধতিটা এটাকে যেন আর সামনে না আনা হয়, বিচার অঙ্গনাটাকে যেন বিতর্কিত করা না হয়। কিন্তু আপনার তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করার প্রশ্নে আওয়ামী লীগের পক্ষ যারা ছিলেন, মতিয়া চৌধুরী, সুরঞ্জিত সেনগুপ্ত, তারাও কিন্তু তোফায়েল আহমেদ সহ আরম্ভ করে তারা কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে ছিলেন এবং যখন আপনার মানে বিচারের মধ্যে যায় 10 জন অ্যামিকাস কিউরির মধ্যে 9 জনই কিন্তু তত্ত্বাবধায়ক সরকার রাখার পক্ষে মত দিয়েছে। আজকে তত্ত্বাবধায়ক সরকারটাকে এইভাবে মানে আমি খুবই আশ্চর্য। এই সরকার অনেক সংস্কার করছে, এই সরকার অনেকেই গ্রেপ্তার করছে। এই যে বাংলাদেশটাকে ধ্বংসের শেষ সীমানায় নিয়ে যাওয়ার জন্য যে খায়রুল হুদা খায়রুল হক তাকে কেন এখন পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে না? তাকে গ্রেপ্তার করে আইনে আওতায় আনা দরকার। এই সর্বশেষ যে 3 জন আপনার আমরা প্রতিদিনই বলছি আমরা এদেরকে দৃষ্টান্তমূলক একটা শাস্তি দেওয়া দরকার এবং সে তো বুঝলাম, কিন্তু নতুন তত্ত্বাবধায়ক সরকার তো একটা হবে এই নির্বাচনের পরবর্তী নির্বাচনের সময়, সেখানে কি প্রক্রিয়ার কথা আপনারা ভাবেন? না এখনো যেটা যে মানে আপনার অ্যাপিল বিভাগে মনে হয় এখন এটা আটকে আছে তত্ত্বাবধায়ক সরকারটাকে আবার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য। আমরা মনে করি যে এইবারই তত্ত্বাবধায়ক সরকারটাকে পুনঃপ্রতিষ্ঠা করে এই সংবিধানের অধীনেই আবার এই বর্তমান সরকারকে নতুন করে শপথ নেওয়া দরকার এবং একেবারে নিরপেক্ষ একটা আপনার সরকার এখনই দরকার এবং পরবর্তীকালে আমরা যেটা ডক্টর ইউনূসের মতো ব্যক্তি এইবার হয়েছেন দলমত নির্বিশেষে প্রত্যেকে আমরা সমর্থন করেছি। বাংলাদেশে খুঁজলে আমরা প্রধান বিচারপতি ছাড়া আর কাউকে পাওয়া যাবে না এমনও না, আমরা সেইভাবেই চাইব। জনাব সায়ন্ত, আপনার কাছে ফিরে আসি। এই যে সাংবিধানিক কাউন্সিলের মাধ্যমে তো তত্ত্বাবধায়ক সরকার প্রধান নির্বাচনের কথা বলা হচ্ছিল, সেটা যদি না হয় তাহলে এর বিকল্পটা কি দাঁড়াবে? বাংলাদেশের মূল সমস্যা হচ্ছে মানসিকতা এবং যে কোনো প্রক্রিয়ায় ক্ষমতায় যাওয়া বা থাকার মানসিকতা। এইটা চট করে দূর হবে না, এটা মেনে নিয়েই আমাদের কিছু প্লাস মাইনাস করে আগাতে হবে। ওভার পপুলেটেড করাপ্টেড একটা জাতি, দীর্ঘদিনে এরকম করে ফেলা হয়েছে। এইখানে আপনার অতি রোমান্টিসিজম বা অতি ফ্যান্টাসি একটা রোগ। আসলে আমরা চিন্তায় কথায় এমনভাবে বলি যে একটা স্বর্গরাজ্য বানিয়ে ফেলবো, কিন্তু সেটা কার্যত যে সম্ভব না সেটা মাথায় রেখে যারা পলিটিশিয়ান দীর্ঘদিন ধরে মাঠে রাজনীতি করে প্র্যাকটিসের এররের মাধ্যমে যারা আসে তাদের চিন্তা চেতনা এবং অ্যাপ্লিকেশন আর শুধু টেবিল ওয়ার্ক করে আমরা পাণ্ডিত্য জাহির করা যে পণ্ডিত আমাদের অ্যাপ্লিকেশন এক হবে না। এই দুইটার সমন্বয় করে যে বিধি ব্যবস্থাটা টেকসই হবে সেটার জন্য চিন্তাভাবনা করেই করা হয়েছে। বাংলাদেশে পর্যন্ত যথেষ্ট ভালো আইন আছে, কিছু দুষ্টু আইন, কিছু পচা আইন, কিছু উদ্দেশ্যমূলক বিধিবিধান থাকলেও যথেষ্ট ভালো আইন আছে। সমস্যা হচ্ছে সে আইন মানা হয়নি। না মানা হলে তার যে দৃষ্টান্তমূলক বিচারটা সেটাও আমরা এস্টাবলিশ করতে পারিনি। শেখ হাসিনার সংবিধানকে এমনভাবে চেঞ্জ করেছে এবং কিছু অনুচ্ছেদ এমন করেছে এটা অপরিবর্তনীয়। কই এখন তো গোটাটাই পরিবর্তন হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে, সুতরাং অপরিবর্তনীয় কিছু না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসলে অন্তত এই ব্যবস্থাটা আসে, যারা ক্ষমতা আসবেন তারা যা খুশি তাই করবেন না, এই চিন্তাটা মাথায় নিয়ে রাষ্ট্র চালাবেন যে শেষ বিচারে গিয়ে আমার জনগণের ভোট লাগবে, আমি যা খুশি তাই করে পরের বার ক্ষমতা আসতে পারবো না। ফলে অটোমেটিক্যালি অনেক চেঞ্জ, অনেক সংস্কার হয়ে যাবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এখনো পর্যন্ত যেটা আছে সেই বিধি ব্যবস্থাটা সব দলমতের মতামত নিয়েই করা হয়েছে।
সেটা যখন প্রয়োগ হলো তখন দেখা গেল কিছু কিছু সংকটের মধ্যে তৈরি হচ্ছে। আপনি সেই সংকটটা অ্যাড্রেস করে সেটা কারেকশন কতটুকু করবেন ঐক্যমত্যে আসেন, কিন্তু সেটাকে যদি এখন পুরো ভেঙে ফেলেন আবার নতুন কোনো বিধি ব্যবস্থা আনতে চান, প্রস্তাব দিতে চান, নতুন জটিলতা বাড়াবে। সেই জন্য বিচারপতি, সর্বশেষ বিচারপতি, তিনি না হলে কে হবেন, তিনি না হলে কি হবেন, সেই বিধানগুলো যে আছে সেটাকেও যদি সৎচিন্তা থেকে ইমপ্লিমেন্ট করা হতো বা করা হয় তাহলে কিন্তু সমস্যা না। এখন সেখানে যদি উদ্দেশ্য থাকে সর্বশেষ রিটায়ার্ড জাস্টিস, চিফ জাস্টিস উনি আমার পক্ষের না, অতএব যে কোনো প্রক্রিয়ায় ওনাকে বিব্রত করে বা ওনাকে বিতর্কিত করে এখান থেকে সরাতে হবে, তারপরের যিনি তাকে আনতে হবে, অথবা শেষ পর্যন্ত রাষ্ট্রপতিকে হতে হবে, এটা এই প্লট তৈরি অসুস্থ মানসিকতা, অসুস্থ চিন্তা। সেই জন্য প্রথমত যেটা দরকার, রাজনীতির মধ্যে সুস্থ চিন্তার প্র্যাকটিস, সেটাই আসেন। এত বিধি ব্যবস্থা, কাগজে বিধি দিয়ে দেশ চলবে না। জি, জনাব সরওয়ার তুষার যদি আর কিছু যোগ করেন। একটা জিনিস হচ্ছে যে টেকসই ব্যবস্থা, পলিটিশিয়ানরা যেটা মানে ভাই বলছেন যে পলিটিশিয়ানরা এত মাঠে পোর খাওয়া লোক, তারা করলে যেরকম হবে, টেবিল ওয়ার্ক যারা করে সেরকম হবে না। তো পলিটিশিয়ানরা যদি এত পোর খাওয়া হয়, তাহলে পলিটিশিয়ানরা এই জায়গায় নিয়ে গেল কেন দেশকে? এবং টেবিল ওয়ার্ক করার লোকদের আসতে হলো কেন? টেবিল ওয়ার্ক করার লোকদের তো আসার কথা ছিল না। তারাই তো এই যে পিসফুল ট্রানজিশন অফ পাওয়ারের মতো বেসিক প্রাথমিক জিনিসটা বাংলাদেশের পলিটিশিয়ানরা আমাদের দেশের জনগণকে দিতে পারেনি। আরেকটা জিনিস আমি একটু ভাইয়ের সাথে দ্বিমত করছি, যে এই যে বাংলাদেশের জনগণকে একটা খুবই করাপ্টেড জাতি বলা, বাংলাদেশের জনগণ গত 70 বছরে তার যে অর্জনগুলো, প্রত্যেকটা অর্জন ব্যাহত হয়েছে এখানকার পলিটিশিয়ানদের কারণে। এখানে 47 তারা এত বড় একটা জিনিস ঘটিয়েছে, 52 থেকে 71 এই যে গ্লোরিয়াস হিস্ট্রি, আবার আপনি সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করলো, যতবার এখানে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় কুক্ষিগত করেছে ততবার এখানে জীবন দিয়েছে ছাত্ররা এবং জনগণ। এই যে সর্বশেষ, এটাও তার প্রমাণ। সেই জাতিকে আপনি করাপ্টেড বলবেন, আর পলিটিশিয়ানদেরকে আপনি বলবেন যে তারাই বোঝে, এবং এই টেবিল ওয়ার্ক করার লোকদেরকে আমরা বলবো যে টেবিল ওয়ার্ক করার লোকরা বোঝে না। আমি এটার সাথে একমত না। আরেকটা জিনিস হচ্ছে যে মিসইন্টারপ্রেট করলেন, আমি বলছি দুইটার কম্বিনেশন লাগবে। একটা, হ্যাঁ, ওকে, কম্বিনেশন ভালো, আমি ফেলে দেইনি। এই জন্যই রাজনীতিবিদদেরকে সবসময় একটা চেকের মধ্যে রাখতে হবে। বাংলাদেশের রাজনীতিবিদরা একবারে অনিয়ন্ত্রিত একটা ক্ষমতা উপভোগ করে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এই যে বিচারপতি না হলে তারপরের জন, তারপরের জন না হলে তারপরের জন। এখন আপনি 5টা 6টা ধাপ যখন দেখবেন, প্রত্যেকটা ধাপই কিন্তু স্বয়ংক্রিয়, ওই পদে যারা আছে তাদের। তো আপনার এইটাই হচ্ছে সমস্যা, যে এবং দেখবেন আপনি কি হয়, দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপকে অ্যাভয়েড করে টপ করে যে ইয়াজউদ্দিন সাহেবের কাছে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা একই ব্যক্তি হয়ে গেলেন। এগুলো তো বাংলাদেশের জেনুইন সংকট। কেউ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিরোধিতা করছে না, আমরাও করছি না। আমরা বরং এটা প্রস্তাব করেছি যে তত্ত্বাবধায়ক সরকার, সংবিধান সংস্কার কমিশনের নাম দিয়েছে অন্তর্বর্তী সরকার। আর মানে এই সরকারের কথা বলছি না, যে সরকারটা নির্বাচনকালীন সরকার হবে। আর নির্বাচন ব্যবস্থা কমিশন বলেছেন যে এটা তত্ত্বাবধায়ক সরকার নাম হবে। আমরা বলছি নাম আপনি যেটাই দেন, এটার নাম এভাবে দিতে হবে যে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার অথবা নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার। তাতে করে এটার কাজ যে শুধুই নির্বাচন আয়োজন করা এবং 3 মাসের মধ্যে, এটা তখন ডিফাইন্ড হবে। আদারওয়াইজ এই যে অ্যাম্বিশনটা যেটা আমরা 111-এর সময় দেখলাম, এটা কিন্তু আবারও হওয়ার সম্ভাবনা আছে। এবং এটার দায় কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এড়াতে পারে না, যে এই যে 111 যে বাংলাদেশে ঘটলো, 111-এর মতো পরিস্থিতি, এটার দায় বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে নিতে হবে। আওয়ামী লীগকেও নিতে হবে, আওয়ামী লীগকে তো নিতে হবেই, বিএনপিকেও নিতে হবে, ঠিক আছে? কারণ এবং তারা কিন্তু এটা সবচেয়ে বড় ভিকটিমও। এই আপনি 20 বছর যদি দেখেন তারা ক্ষমতার বাইরে, এটা কিন্তু তাদের ওই চতুর্দশ সংশোধনী তারা যেটা করতে গেছে। এই কারণে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তথা নিরপেক্ষ সরকার ব্যবস্থায় আমাদের কোনো দ্বিমত নাই, বরং আমরা নীতিগতভাবে এটার সাথে একমত। কিন্তু এটাকে আপনি নিরঙ্কুশ করতে হবে, এটা থেকে যেন অন্য এই যে সংকটগুলো তৈরি না হয়। এবং সেই সংকটগুলো কিন্তু ছোটোখাটো সংকট না, বাংলাদেশকে একটা সিভিল ওয়ারের মধ্যে ঠেলে দেওয়ার মতো একটা সংকট। তো সেইখানে আপনাকে এটা নিরঙ্কুশ করতে হবে এবং এটাকে পিসফুল ট্রানজিশন অফ পাওয়ারের একটা ব্রিজ হিসেবে ব্যবহার করতে হবে, অন্য কিছু না। ধন্যবাদ। জনাব সেলিম যদি আর কিছু যোগ করার থাকে। না, এখানে ব্যাপারটা হলো যে আপনার যে সরওয়ার তুষাররা, আমরা আশা করেছিলাম যে তারা এই অভ্যুত্থানের পরে একটা শক্তি হিসাবে, সামাজিক শক্তি হিসাবে তারা কাজ করবে, তারা এটি করবে। এখন তারা একটা রাজনৈতিক দল হিসাবে যখনই নিজকে তারা একটা রাজনৈতিক দল করলো, তো সেই আপনার এই যে কারাপ্টেড জাতি বা কারাপ্টেড পলিটিশিয়ানদের খাতায় তারাও নাম লিখিয়েছে এবং তাদের ব্যাপারে অনেক কিছু অভিযোগ আছে। আমরা যেটা আশা করেছিলাম, আমাদের আশাভঙ্গ হয়েছে এবং আমরা মনে করি যে তারা এই সরকারের অংশগ্রহণের মাধ্যমে তারা বিপ্লবকে হাতছাড়া করেছে, তাদের অবস্থানটাকে হাতছাড়া করেছে, এটা আমরা কিন্তু কামনা করি নাই। তারপরে এখন পর্যন্ত আমাদের তাদের প্রতি শুভকামনা রইল, তাদের প্রতি আমাদের ভালোবাসা অবশ্যই আছে। তারা আমাদের মাথার মুকুট, তারা সবসময় মাথার মুকুট হিসেবে থাকবে, কিন্তু তাদেরকে বাস্তবতাটা অনুধাবন করতে হবে। বাংলাদেশের 54 বছরের রাজনীতিটাকে আপনার 54 দিনে ছুঁড়ে ফেলতে পারবে না। বাংলাদেশের 54 বছরের রাজনৈতিক সংস্কৃতিকে 54 ঘন্টায় একদম উপড়ে ফেলতে পারবে না। এই বাস্তবতাটাকে মেনে নিয়েই এবং নির্বাচনকে দীর্ঘায়িত করার কোনো রকমের চক্রান্ত, ষড়যন্ত্র অথবা কোনো রকমের লোভ লালসার ঊর্ধ্বে উঠেই আমার মনে হয় দ্রুততার সাথে নির্বাচন করে একটা রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হওয়া দরকার। কারণ বাংলাদেশে বিনিয়োগটা বন্ধ হয়ে গেছে, বাংলাদেশের অনেক কিছু থমকে আছে। বাংলাদেশে যদি একটা সুস্থ আপনার নিয়মতান্ত্রিক
সরকার প্রতিষ্ঠা না হয় তাহলে কিন্তু দেশটা পিছিয়ে যাবে এবং তার জন্য আমরা সবাই কিন্তু দায়ী থাকবো। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই। দর্শক আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আজকের মতো বিদায় নিচ্ছি।